গোলকটা গোল, এই গোলগুলোর পেছনে কি কি আছে? বিন্দু 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 কি কতগুলো ডট মিলে তৈরি হচ্ছে কি? হ্যাঁ, এই গোলকটা যে তৈরি হয়েছে কতগুলো কি ডট মিলে, তাই তো? তাহলে কতগুলো ডট মিলে কিন্তু কি হয়েছে? একটা গোলক তৈরি হয়েছে। আচ্ছা, যদি একটা ডট আমি মুছে দিই, একটা ডট থেকে আরেকটা ডট, আরেকটা ডট থেকে আরেকটা ডট, এইরকম ভাবে তো বিশ্বটা তৈরি হয়েছে। এবারে একটা ডট আমি মুছে দিলাম, তাহলে কি এই গোলকটা তৈরি হলো? এই মহাবিশ্বটা কি তৈরি হলো? অবাক লাগছে না? ইংরেজি স্যার আবার ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের কথা বলছে। হ্যাঁ, আমি এতটা কিন্তু ম্যাথমেটিক্সে এতটা কিন্তু ব্রিলিয়েন্ট নয়, বাট বেসিক জিনিসটা সেখানে চেষ্টা করছি। দেখো আমি কি কথা বললাম, বললাম যে কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কথা বলবো বলেছি, রাইট? গাণিতিক সমীকরণ। এই ইকুয়েশনে আমি পেতে চাইছি কত বলতো? 100 পেতে চাইছি। কত? 100। তাহলে আমি পেতে চাইছি 100। আমি এমনভাবে পেতে চাইছি এই 100 সংখ্যাটাকে কতগুলো সংখ্যার যোগফল, কতগুলো সংখ্যা একটার পর একটা অ্যাড অন করবো, সেই সংখ্যার যাতে সমান আসবে কি ইন টোটাল আসবে 100। এবার বলো, সবচেয়ে একটু বড় সংখ্যা ধরি। আমি প্রথমে ধরলাম 50, রাইট? আর কত ধরলাম? 40 ধরলাম, আর একটা 10 ধরলাম। দেখো 50, 40 আর 10 কত? 50, 40 আর 10। 50, 40 কত হলো? 90। 90, 10 কত? 100। তাহলে এটা ইকুয়ালস টু 100। তাহলে সমানতায় আমার এলো তো, না এলো না? এলো। ওকে, এখন আমি যদি এখান থেকে দেখো, ভালোভাবে দেখো, এখান থেকে আমি যদি এই ছোট্ট একটা সংখ্যা 10টাকে যদি মুছে দিই, 10টাকে যদি মুছে দিলাম, তাহলে কত থাকলো? তাহলে কি এখানে সমানতা এসেছে? দেখো তো, তাহলে এখানে কত এসছে? না, এখানে এসেছে 90 সমান 100। 90 সমান 100। তাহলে কি এটা সমানতা এসছে? দেখো তো, 90 সমান 100, 90 সমান 100, সমানতা কি এলো? না, এখানে অসমানতা এলো। এখানে কি হলো? অসমানতা একটা এলো। এবার বলো যে এই 100 কমপ্লিট, 100টাকে পেতে হলে, কমপ্লিট নেসটাকে করতে হলে, এই 100টাকে কমপ্লিট করতে হলে কার প্রয়োজনীয়তা আছে? একটা কার প্রয়োজনীয়তা আছে? একটা 10-এরও প্রয়োজনীয়তা আছে। কার? 10-এর। তাহলে দেখো তো, এখানে তো বড় সংখ্যা ছিল, 50 ছিল, 40ও ছিল, তাহলে 10-এর প্রয়োজনীয়তা হলো কেন? তাহলে কি কি আর একটা 50 দিলে কি 100 হতে পারতো না? তাহলে তো বেড়ে যেত, 100কে টপকে চলে যেত। তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে 50, 40 এবং 100 ছোট সংখ্যা হলেও তারও কিন্তু গুরুত্ব আছে একটা 100কে পরিপূর্ণ করার জন্য। আজকের কবিতায় আমাদের যে কবি রালফ ওয়ালডো এমারসন এই 10-এরই জয়গান করেছে। কার জয়গান করেছে? এই 10 সংখ্যাটার জয়গান করেছে। তোমাদের আরো ভালোভাবে বোঝার সুবিধার জন্য যদি আমি বলি, এটা যদি বলি, সাপোজ এটা একটা কি, এটা একটা কি, ও ঠিক আছে, সাপোজ এটা একটা সার্কেল। এই সার্কেলে আমি, এটা একটা ঘড়ি সাপোজ, এখানে তার 12টা ঘর, 6টা, 3টা, 9টা, 1টা, 2টো, আচ্ছা 4, 7, 8, 10, 11। তাহলে এটা ঘড়ি, তাবলা মাকা হয়েছে বাট ঘড়ি। ওকে, এখন এই ঘড়িতে কটা বাজে? 1:15। এখন তোমরা বলো আমাকে যে এই ঘড়িটা কখন চলবে? এই যে ঘড়িটা কখন চলবে? স্যার তোমরা বলো স্যার ব্যাটারি লাগিয়ে দিলে ঘড়ি চলবে।
কিন্তু এই ঘড়ির যদি ইন্টারনাল পার্টগুলোকে আমরা দেখি, তাহলে ভিতরে একটা বড় চাকার মতো একটা অংশ আছে। বড় চাকার সঙ্গে সঙ্গে যখন ছোট ছোট স্ক্রুগুলো একসঙ্গে একসঙ্গে মানে কি বলতে পারি, একসঙ্গে সিঙ্ক করবে, একসঙ্গে ঘুরবে, তখনই কিন্তু কিন্তু ঘড়িটা টিক 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 করে ঘুরতে থাকবে, বা ঘড়িটা সময় দেখাতে স্টার্ট করবে। সমস্ত জিনিসগুলো একসঙ্গে ফাংশন হবে। তাহলে এখানে দেখাচ্ছে কি বড় চাকার সঙ্গে সঙ্গে ছোট ছোট স্ক্রু এরও অবদান আছে। ঠিক এই জায়গায় এমারসন কিন্তু এই কথা বলেছে, সেটা ঘড়ির ছোট ছোট স্ক্রু হতে পারে, কিংবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের ক্ষেত্রে একটা 100 সংখ্যাকে পূরণ করতে হলে সেটা 10-এর গুরুত্ব হতে পারে। দুটো দিক থেকেই কিন্তু এই ছোট ছোট জিনিসের সমাজে যারা ছোট, একদম নিচু শ্রেণীর, ছোট, অবহেলিত হতে পারে, সে বঞ্চিত হতে হবে কারোর চোখে, অবশ্য কারোর চোখে, সকলে ভাবে না, কারোর চোখে সে অবহেলিত, বঞ্চিত, শোষিত, নিপীড়িত হতে পারে। সেই লোকেদের, সেই সমস্ত নিচু তলার ইনঅ্যানিমেট অবজেক্ট বলো, ছোট ছোট জিনিসের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দুগুলোর জয়গান করেছেন আমাদের আজকের যে লেসনটার নাম ফেবেল। সেই ফেবেলের কাহিনীকার কবি রাল্ফ ওয়াল্ডো এমারসন আজকে কিন্তু এই সমস্ত বিন্দুগুলোর, যারা সিন্ধু গড়ে তুলতে সাহায্য করে, সেই বিন্দু জয়গান করেছেন। তাহলে কাহিনীর গল্পের নাম কি হলো, কবিতার নাম কি হলো? কবিতাটার নাম হচ্ছে ফেবল। তাহলে আজকে কি কবিতা নিয়ে আমরা পড়ছি? ফেবল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার হোয়াট ইজ ফেবল? যখন ফেবল নিয়ে কথা হচ্ছে, তো হোয়াট ইজ ফেবল নিয়ে কথা হবে না, সেটা তো হতে পারে না। হোয়াট ইজ ফেবল? না, ফেবল কথাটা মানে কি বলতো? কথা, অনেকে বলে লোককথা। তো যে যেমনটা বলতে পারে, বাট ইন ইংলিশ ডেফিনেশনে যদি আমরা ইংলিশটা ভালো করে বুঝি, তাহলে সেটা কোনো কনফিউশন থাকার কথা নয়। ফেবল মানে কি? ফেবল হচ্ছে ফেবল ইজ এ শর্ট স্টোরি হতে পারে, আর ভার্স হতে পারে, পোয়েম হতে পারে। তাহলে এ ফেবল ইজ এ পোয়েম আর স্টোরি দ্যাট ফিচার্স অ্যানিমেলস অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্ট, ঠিক আছে, ইনঅ্যানিমেট অবজেক্ট কি হিসাবে? অ্যাজ এ ক্যারেক্টার্স। দ্য ক্যারেক্টার্স থিংস অ্যান্ড অ্যাক্টস লাইক হিউম্যান বিংস। কি জন্য? টু গিভ এ হাই ভ্যালু মোরাল লেসন টু দ্য সোসাইটি ইন জেনারেল। তাহলে ফেবল হচ্ছে একটা কবিতা কিংবা ছোট গল্প, যেটা কি বলতো, প্রাণী, ছোট ছোট প্রাণী কিংবা কোনো জড় বস্তুকে কি হিসাবে দেখে? ক্যারেক্টার হিসাবে দেখায়, ঠিক আছে। আর সেই ক্যারেক্টার্সগুলো কথা বলে মানুষের মতো, রিয়াক্ট করে মানুষের মতো, চিন্তা ভাবনা করে মানুষের মতো, যাতে সমাজের বুকে একটা মোরাল লেসন দেওয়া যেতে পারে। আই হোপ ইউ গট দ্য আইডিয়া হোয়াট ইজ ফেবল। ওকে, এই ফেবলের কিছু ক্যারেক্টার আছে, যে কি কি ক্যারেক্টার থাকলে আমরা একে ফেবলের ক্যাটাগরিতে ফেলতে পারি। সেগুলো কি কি? না, আমরা যদি ফেবলের কয়েকটা ক্যারেক্টার দেখি, তাহলে আমরা বলতে পারবো যে কি, ফেবলে কিন্তু একটা পার্সোনিফিকেশন থাকবে। কি? পার্সোনিফিকেশন, এটা একটা ক্যারেক্টার। আরেকটা ক্যারেক্টার কি? আরেকটা ক্যারেক্টার হচ্ছে শর্ট লেন্থ হতে হবে, শর্ট লেন্থ। আরেকটা কি হতে পারে ক্যারেক্টারের মধ্যে? একটা ইউনিভার্সাল ট্রুথ থাকতে পারে, ঠিক আছে। আর একটা ডুয়েল থাকতে পারে, সেখানে দ্বন্দ্ব থাকতে পারে। আর একটা দ্য মোরাল থাকতে পারে। তাহলে কি দেখতে পাচ্ছি? না, এই ফেবল গল্পের ঠিক আছে, একটা ফেবল হতে হলে কি থাকতে হবে? না, একটা পার্সোনিফিকেশন থাকতে হবে, শর্ট লেন্থ তার থাকতে হবে, সেই কবিতা হোক কিংবা গল্প হোক, তার শর্ট লেন্থ থাকতে হবে। একটা ইউনিভার্সাল ট্রুথ থাকবে, একটা বৃহত্তর সমাজের জন্য, সার্বজনীন সকলের জন্য এমন একটা সত্যের উদ্ঘাটন করবে যেটা সকলের কাছে অ্যাকসেপ্টেবল হবে, সেরকম একটা ইউনিভার্সাল ট্রুথ থাকবে। আর একটা ডুয়েল থাকবে, একটা দ্বন্দ্ব, কলহ, বিবাদ, একটা আর্গুমেন্ট, যার মাধ্যমে কিন্তু ওই যুক্তিটা প্রতিষ্ঠা করা হবে। তো সেরকম একটা ব্যাপার থাকতে পারে। আর একটা কি থাকবে? একটা মোরাল লেসন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি উইল গেট এ মোরাল লেসন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফেবল। ইট ইজ রিটেন বাই কে? রাল্ফ ওয়াল্ডো
এমারসন, ঠিক আছে। তো ইনার লেখা, হি ইজ অ্যান আমেরিকান এসেইস্ট লেকচারার। ইনার ফেমাস যে কিছু যে কন্ট্রিবিউশন যে সমাজের জন্য দিয়েছেন সেটা হচ্ছে ব্রহ্ম, কঙ্কর হিম, এই সমস্ত গল্পগুলো, এই সমস্ত আর্টিকেলসগুলো আমাদের কিন্তু প্রেজেন্ট করে গেছেন। ঠিক আছে, আজকে যে তাহলে লেসনটা আমরা পড়তে যাচ্ছি তার নাম হলো কি ফেবল। এবার এই গল্পের আমরা লাইন বাই লাইন অ্যানালাইসিস করব, ঠিক আছে, তার ব্রেকডাউন করব, ঠিক আছে, বেঙ্গলি মিনিংগুলো জানবো এবং কমপ্লিট নাটস অ্যান্ড বোল্টস যতটা জানা যায় আমরা বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা সকলে থাকবে, কারণ এই গল্পের কিভাবে কেন 10-এর জয়গান করেছেন, কেন স্ক্রুগুলো জয়গান করেছেন, সেগুলো কিন্তু ইন ডিটেলস আজকের এই গল্পে কিন্তু আমরা জানতে পারবো। তোমরা যদি কেউ নিজেকে কখনো মনে করো যে আমি তুচ্ছ, আমাকে ভগবান কিছু দিয়ে পাঠায়নি, আমি তুচ্ছ, এ জগতে আমার কোনো অবদান নেই, তোমাদের মধ্যে যদি কোথাও কোনোদিন এইরকম প্রশ্ন দানা বাঁধে বা মন খারাপের জায়গা হয় যে আমি তুচ্ছ, আমার জন্মটা বেকার, তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি, তোমাদের জন্য আজকের ভিডিওটাই সবচেয়ে সেরা ভিডিও হচ্ছে তোমাদের জন্য। দেখো বলছে কি বলতো, ফেবল রাল্ফ ওয়াল্ডো এমারসন। তোমাদের অবশ্যই বলবো, তোমরা যদি আমার এই ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাদের বইটা যদি হাতের পাশে নিয়ে বসো কিংবা পাশে একটা খাতা পেন রাখো, আমি শিওর এর পরের ভিডিওতে আর অন্য কোনো কিছু মিনিং বইও লাগবে না, দেখার প্রয়োজন হবে না, ঠিক আছে। শুধু একটু কি খাতা পেনটা নিয়ে বসতে হবে, কারণ প্রথমে ভিডিও দেখতে ভালো লাগে, কিন্তু ভিডিও দেখার পরে 1 ঘন্টা 2 ঘন্টার পরে হয়তো স্টোরিটা থাকবে, মাথা থেকে কিন্তু সমস্ত অ্যানালাইসিসগুলো বেরিয়ে যাবে। সো ঠিক আছে, লেটস রিড। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল। প্রথম লাইনটা দেখো, বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল, বলছে পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া লেগেছিল। দেখো আমরা ছোটবেলা থেকে এটাই পড়ে এসেছি, মানে বইগুলো এইরকম বলা আছে যে পর্বত এবং কাঠবিড়ালির ঝগড়া লেগেছিল। জানি হ্যাড মানে কি ছিল, তাহলে পর্বত এবং কাঠবিড়ালির ছিল ঝগড়া, একটা ঝগড়া ছিল, একটা ননসেন্সিক্যাল মানে একটা মিনিং দাঁড়ায়। হ্যাঁ, কিভাবে ছিল মানে তো পজিটিভ অর্থে বোঝায়, তাই ঠিক না? তাহলে এখানে কি হয়েছে দেখো, আমরা আজকে জানবো যে ইয়েস হ্যাড, এই হ্যাডের মিনিংটা জানবো কি না। এই হ্যাডটা কোত্থেকে এসেছে, এই হ্যাডটা এসেছে কোত্থেকে, হ্যাভ থেকে। হ্যাভের V2 ফর্ম হচ্ছে কি হ্যাড। ওকে, তাহলে এখন বলো তো এখানে কেন হ্যাড করা হয়েছে। এই হ্যাড দুটো ক্ষেত্রে ব্যবহার হয়, একটা কি হেল্পিং ভার্ব হিসেবে আসে, এই হ্যাড কি হিসেবে আসে, একটা হেল্পিং ভার্ব হিসেবে আসে, আর একটা কি হিসেবে আসে, একটা মেন ভার্ব হিসেবে আসে, মেন ভার্ব। হেল্পিং ভার্ব হিসেবে যেমন আমি যদি উদাহরণ দিই যে আই হ্যাড টেকেন কফি, আবার একটা বললাম আই হ্যাড এ গুড টাইম, যদি দেখা না যায় তাহলে এ পাশে এক্সট্রা আর একটা লিখছি, আই হ্যাড এ গুড টাইম, ঠিক আছে। এখনো বলো তো আই হ্যাড টেকেন এ কফি, আই হ্যাড এ গুড টাইম, এর মধ্যে পার্থক্য কি? দেখো কেন একে হেল্পিং ভার্ব বলছি, এখানে হ্যাডটা দেখো অলরেডি সাবজেক্ট, এই সাবজেক্টের কিন্তু অ্যাকশনটা ভার্বটাকে টেক হচ্ছে অলরেডি অ্যাকশনটা আছে, সাবজেক্টের ভার্ব আছে অলরেডি। এই ভার্বটা তার টেন্স বোঝার জন্য কাকে সাহায্য হিসাবে কে করেছে, এই ভার্বের টেন্সটাকে বোঝার জন্য তাকে সাহায্য করেছে হ্যাড, বি ভার্ব বা হেল্পিং ভার্ব।
যেহেতু এই হ্যাডটা এই ভাবকে সাহায্য করেছে এটা টেন্স বোঝানোর জন্য, তাহলে আমরা এই হ্যাডটাকে বলবো হেল্পিং ভার্ব। ইটস ক্লিয়ার? নাও আই হ্যাড এ গুড টাইম, এই হ্যাডটা কখন বসে? দুটো ক্ষেত্রে বসে। তাহলে একটা হেল্পিং সাহায্যকারী হিসেবে, আর মেন ভাবে কি একটা যখন পজিশন, কিসে পজিশন কিংবা এক্সপিরিয়েন্স এই দুটো অর্থে ও হয়। এবারে আই হ্যাড এ গুড টাইম, আমার ছিল একটা ভালো সময়। আমার ছিল একটা অবজেক্ট হয়, টাইমটাকে অবজেক্টের ভিতরে ফেললেও কিন্তু এটা তো অ্যাবস্ট্রাক্ট, তাই না? তাহলে একটা আমার ছাতা থাকতে পারে, আমার পেন থাকতে পারে, আমার পেন্সিল থাকতে পারে, সেটা অ্যাকসেপ্টেড। বাট আমি যদি পজিশন ধরি, সময়টা কি তোমার সময়ের মালিক কি তুমি হতে পারো না? আমরা তাহলে এক্ষেত্রে কি হবে? আই এর সেন্সটা কি দেবে? আই এক্সপিরিয়েন্সড এ গুড টাইম, আমি একটা ভালো সময় কি অতিবাহিত করেছিলাম, কাটিয়েছিলাম, বা আই স্পেন্ট এ গুড টাইম, এটাও হতে পারে। তার মানে কি এই হ্যাডটা অ্যাক্টস অ্যাজ এ মেন ভার্ব, কিন্তু এটা পজিশন মালিকানা অর্থ না, এটা অভিজ্ঞতা অর্থ। তেমনিভাবে এখানে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল হ্যাড এ কোয়ারেল, তাহলে এখানে মাউন্টেন অ্যান্ড স্কুইরালের ভিতরে কিন্তু কোনো মালিকানা অর্থ বোঝাচ্ছে না, এখানে যে একটা ঝগড়ায় লিপ্ত ছিল, যে ঝগড়ায় সে অভিজ্ঞতা অর্জন করেছে, দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরাল এক্সপিরিয়েন্স, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছিল, অভিজ্ঞতা অর্জন করছিল। আরেকটা কি কেন ব্যবহার করেছে, কেন দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরাল কোয়ারেল বললো না? কারণ সেক্ষেত্রে করতে গেলে ছন্দের কিন্তু এদিক সেদিক হয়ে যেত। তাহলে ছন্দটাকে, রাইমটাকে মেনটেন করার জন্য এটা করা হয়েছে, কোয়ারেলটাকে নাউন ফর্মে আনা হয়েছে। এর গ্রামারগুলো তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে পরে জানাবে, আমি অবশ্যই সেগুলোকে আরও ডিটেলে অ্যানালাইজ করে দেব। And the former called the latter little prig. And the former called the latter little prig. Former আমরা কার কথা? দুটো ক্যারেক্টারের কথা পেলাম। একটা হচ্ছে মাউন্টেন, একটা মাউন্টেন, আরেকটা কে পেলাম? আরেকটা হচ্ছে কি? আরেকটা পেলাম স্কুইরাল। কাকে পেলাম? স্কুইরাল। তাহলে একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার। তাহলে এখন বলো মাউন্টেন অ্যান্ড স্কুইরাল। তাহলে মাউন্টেন আমি যদি প্রথম জনকে দেখি, তাহলে কি সে হচ্ছে ফার্স্ট বয়, সেকেন্ড যে হয়েছে তাকে সেকেন্ড বয় বলবো বা সেকেন্ড গার্ল বলবো। তাহলে প্রথম যে জন আছে তাকে আমরা ফর্মার বলছি, ঠিক আছে? ফর্ম করছে, ফরমেশন হচ্ছে, প্রথম যে সুযোগটা পাচ্ছে তাকে ফর্মার বলছি। আগের জন যে ল্যাটার, পরবর্তী, লেট করে এসছে, তাহলে সে অবভিয়াসলি ল্যাটার হবে, পরবর্তী হবে। তাহলে বলছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড, ফর্মার মানে কে? এক নম্বরে কে আছে? মাউন্টেন। তাহলে মাউন্টেন কল্ড ল্যাটার মানে কি? পরবর্তী, দেরি করে যাকে সম্বোধন করা হয়েছে, তাহলে সে হচ্ছে কে? স্কুইরাল। তাহলে প্রশ্ন আসতে পারে হু ইজ রেফার্ড হেয়ার ফর্মার, হু ইজ রেফার্ড হেয়ার অ্যাজ ফর্মার, হু ইজ রেফার্ড হেয়ার অ্যাজ ল্যাটার। তাহলে আমরা ইজিলি বলতে পারি হেয়ার দ্য মাউন্টেন ইজ রেফার্ড অ্যাজ ফর্মার ইন দ্য পোয়েম ফেবল রিটেন বাই রাল্ফ ওয়াল্ডো এমারসন। ক্লিয়ার না? তাহলে এভাবে কিন্তু আমরা বলতে পারি। এটা পরীক্ষার প্রশ্নতেও আসে, কে ফর্মার কে ল্যাটার। তাহলে এটা অ্যান্সারটাও আমরা পেয়ে গেলাম। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রি, আগের জন পরের জনকে বলছে লিটল প্রি, ওই পুচকে পণ্ডিত। কি বললো? লিটল মানে কি? ছোট, পুচকে, পণ্ডিত। তাহলে লিটল প্রথমে ছোট, পণ্ডিত বললো, পণ্ডিতটা তো ভালো কথা। প্রিক মানে পণ্ডিত, মানে অ্যাকচুয়ালি মানে কি জানো তো? নীতিবাগীশ কি? দ্য পার্সন হু কনসিডার oneself as superior to others, always engage in giving information, giving lecture, giving knowledge, ঠিক আছে? তাহলে একটা লোক যে সবসময় কি নিজেকে মনে করে যে অন্যের থেকে কিন্তু অনেকটা, সে যে কোনো ফিল্ডে হোক না কেন সেখান থেকে সে অনেকটা বড় তার থেকে, এবং সবসময় সে রত থাকে কোনো না কোনো ইনফরমেশান দিতে, কোনো লেকচার দিতে, কোনো জ্ঞানটাকে স্প্রেড করার জন্য, তাকে বলা হয় প্রিক, নীতিবাগীশ। তাহলে তো ভালো কথা। তাহলে মাউন্টেন তো বললো স্কুইরালকে নীতিবাগীশ, এটা তো ভালো কথা, তাই নয় কি? ভালো কথা। কারণ আমরা জানি এটা কে? এটা মাউন্টেন। তাহলে মাউন্টেন যদি স্কুইরালকে বলে
একে কি বললো? নীতিবাগীশ, তাই তো? তাহলে স্কুইরালকে নীতিবাগীশ বললো, তাই তো? ওকে, তাহলে মাউন্টেন স্কুইরালকে কি বলো? নীতিবাগীশ। এখন বলো যে মাউন্টেন বলছে, এটা ছবিটা জাস্ট ডেমো পারপাস। মাউন্টেন যথেষ্ট বড় সাইজ, সেই স্কুইরালকে বললো নীতিবাগীশ। আচ্ছা, এই নীতিবাগীশ বলা তো তাহলে সম্বোধন ভালো কথা বললো, কিন্তু দেখো লিটল তার সঙ্গে যোগ করে দিয়েছে কি একটা লিটল, ছোট্ট, পুচকে, লিটল বাগি, নীতিবাগীশ। তাহলে এটাকে তাকে কি ভালো চোখে দেখানো হলো, না ক্রিটিসাইজ করা হলো, না মক্স করা হলো বলো? এটা এক প্রকার কিন্তু ক্রিটিসাইজ করা হলো, তাকে খোঁচা মারা হলো, তাকে খোঁচা মারা হলো। যেমন আমরা কথা কথা বলি, ধরো কোনো তোমার সহপাঠী হতে পারে বা কোনো বন্ধু হতে পারে, সে হয়তো তার মাথায় অল্প বয়সে কি হয়েছে, টাক হয়ে গেছে। আমরা কি বলে, ওই টাকলু শোন, ওই টাকলু শোন, ওই নাটা শোন, বলি তো। আমরা বলতে পারি, ওই লম্বু শোন, ওই মোটু শোন, ওই পাতলু শোন। আমরা কখনো ভেবে দেখি না যে এই কথাগুলো যখন বলছি না, আমরা তো নিজেরা তো মজা পাচ্ছি, হ্যাঁ, আমাদের ভালো লাগছে। ওই দেখ 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 কেমন রেগে যাবে দেখ, হ্যাঁ, তাকে খোঁচাতে বেশ ভালো লাগছে। আমরা তো মজা পাচ্ছি, তার লেকপুল করছি। এবং আমরা কখনো ভেবে দেখছি না যে এই কথাটা যখন বলছি তাকে, তার কতটা রক্তপাত হচ্ছে, তার মনে সাইকোলজিক্যাল যে ডিসব্যালেন্স আসছে, সাইকোলজিক্যাল যে অর্ডারটা চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, তার আমরা কিন্তু সেটা কিন্তু টের পাচ্ছি না, সে কিন্তু উপহাস করেই যাচ্ছে, তাই তো? কিন্তু অথচ সেই হয়তো টাকলু ছেলেটা হয়তো তোমাকে একদিন তোমার পরীক্ষায় হয়তো তোমাকে ঠিক ফার্স্ট ডিভিশন পাওয়ার পেছনে কিন্তু হেল্প করেছে। তোমাকে হয়তো সেই 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 মোটু ছেলেটা হয়তো তোমাকে হেল্প করেছিল মাস্টার স্যারের হাত থেকে বাঁচানোর জন্য। তাহলে আমরা সমস্ত কন্ট্রিবিউশনগুলো ভুলে তাকে কি করছি? দোষারোপ করছি, তার উপহাস করছি। তাহলে এইটা কি করা উচিত? শেষমেশ আমরা জানতে পারবো। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিন্স। তাহলে প্রথম জন বলল পরের জনকে তুমি ছোট্ট খুদে বাগিস। বান রিপ্লাইড। তাহলে এই কথাটা তাহলে একটাই কথা বলেছে কে? মাউন্টেন একটাই কথা তাকে সম্বোধন করেছে কি হিসেবে? লিটল প্রিক নামে। কি নামে? লিটল প্রিক। তাহলে মাউন্টেনের একটাই কথা, সেটা কি? লিটল প্রিক। শুধু এই একটা কথা বলেছে। এরপরে বান এটা বলেছে একে, এবারে বান রিপ্লাইড দিচ্ছে একে। বান কি রিপ্লাইড দিচ্ছে? হ্যাঁ, বান রিপ্লাইড, বান উত্তরে বলল। আচ্ছা, তুমি কি মনে করো যে যে স্কুইরালের সিনোনিমস বান? না, সেরকম কিন্তু নয়। কিন্তু হয়তো আমরা পরীক্ষায় এলে বান টিক মারবো, কিন্তু স্কুইরালের সিনোনিম বান নয়। বান সেই টাইপেরই, সেই রকম জন্তু, লোমসযুক্ত সেই টাইপের জন্তু, অনেকটা খরগোশের মতো, কিন্তু সিনোনিমস অরিজিনালি নয়। তাহলে বানটা কি? বানটা হচ্ছে আদুরে কথায় কবি বলেছেন বান রিপ্লাইড। দেখো, দুজন একই ব্যক্তিকে, একজন বলছে খুদে, পুচকে পণ্ডিত, নীতিবাগীশ, আর একজন বলছে বান রিপ্লাইড। তোরা দেখেছিস বা আমরা জানি, গ্রামের ছেলে, দেশের ছেলে, আমরা জানি অনেক সময় ভুজিমাল দোকানে বা অন্য কোনো দোকানে বন পাউরুটি পাওয়া যায় না? বন পাউরুটি একদম মালপোয়ার মতো ছোট ছোট সাইজের হয়, তুলতুলে নরম, উপরে একটু চিনি একটু থাকে। তাহলে এই বন পাউরুটিগুলোকে খেতে কেমন বলতো? মিষ্টি, যেহেতু চিনি আরও ছড়ানো থাকে, চিনি দানা আরও ছড়ানো থাকে, খেতে কি মিষ্টি আর তুলতুলে। তাহলে এই যে বন পাউরুটি, তাহলে বন কথাটা কোথেকে এসছে? বন পাউরুটি মানে মিষ্টি রুটি। তাহলে ঠিক তেমনি স্কুইরাল, কবির চোখে স্কুইরাল একটা মিষ্টি, একটা আদুরে তুলতুলে মিষ্টি প্রাণী। ওই জন্য হয়তো কবি তাকে ভালোবেসে আদরে ডেকেছে বান রিপ্লাইড। তার হয়ে কবি বলে দিয়েছে যে বান প্রত্যুত্তরে বলল। তাহলে এখানে বান কি হয়ে গেল? বান রেফার্স টু দ্য স্কুইরাল, দ্য ল্যাটার ওয়ান। ইউ গট ইট? তাহলে বান রিপ্লাইড কি বললো? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, ইউ আর ডাউটলেস। বান তখন বলছে ইউ আর ডাউটলেস ভেরি বিগ। হ্যাঁ, নিঃসন্দেহে তুমি তখন যথেষ্ট বড়, তুমি যথেষ্ট বড়, তোমার প্রকাণ্ড সাইজ, তুমি তো যথেষ্টই বড়। তাই
একটা ব্যক্তি কতটা মহান হলে এই কথা বলে, দেখ তাকে একজন ক্রিটিসাইজ করছে, সে বুঝতে পারছে, কিন্তু সে কিন্তু তাকে বিনয়ের স্বরে বলছে, হ্যাঁ বিনয়ের স্বরে বলছে যে হ্যাঁ তুমি বড়, ঠিক আছে। বাট কিন্তু একটা কথা মনে রাখো, এই যে বান, এই যে কবি এই বানের জয়গান করেছে, আমি বলেছিলাম না এই বানের জয়গান করেছে, আমি বলেছিলাম কবি কার জয়গান করেছে, 10 সংখ্যার জয়গান করেছে। কবি কার জয়গান করেছে, এই ঘড়ির ভিতরে যে ছোট ছোট পার্টস আছে, ছোট ছোট স্ক্রুগুলো আছে, তার জয়গান করেছে। তেমনি যদি এই দুটো ক্যারেক্টার্সে দেখা যায় যে পর্বত বিশাল প্রকাণ্ড সাইজ আর স্কুইডার একটা ছোট্ট একটা প্রাণী, তাহলে তার ভিতরে কার জয়গান করেছেন, এই বানের রিপ্লাই করেছেন। বান তখন বলছে না, কি বলছে বলতো, বাট অল সর্টস অফ থিং, কি অল সর্টস অফ থিং and weather must be taken together to make up a year and a spare, to make up a year and a spare। সে ব্যাপারটা কি হলো, জাস্ট ফর এ সেকেন্ড, বলছে কি, বলছে হ্যাঁ ইউ আর ডাউটলেসলি ভেরি বিগ, ডাউটলেস অ্যাডভার্ব, তো বলছে বাট অল সর্টস অফ থিং, কাকে কাকে নিতে হচ্ছে, বলছে কিন্তু অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার, এই দুটোকে নিতে হবে, ঠিক আছে। দিয়ে কি তৈরি হবে, দিলে ইয়ার তৈরি হবে, আর কি কি তৈরি হবে, স্পেয়ার তৈরি হবে। দেখ কবিতার এই লাইনটা যদি বুঝে যাস তাহলে কিন্তু টোটাল কবিতা কিন্তু এই কথাটার উপরেই দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এই কথাটার উপর দাঁড়িয়ে আছে। অল সর্টস অফ থিং, সমস্ত প্রকার জিনিস, অ্যান্ড দ্য ওয়েদার, ওয়েদারের একক কি বলতো, টাইম, ওয়েদার কি, ওয়েদারের একক টাইম। তাহলে থিংস কোথায় থাকে, একটা প্লেসের উপর দাঁড়িয়ে থাকে, থিংসের একক আমি ধরতে পারি প্লেস, স্থান। তাহলে অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে কি লাগে বল, কখনো কি মনে হয়েছে যে একটা বছরে তোরা কোন ঋতুকে সবচেয়ে ভালোবাসিস, না স্যার বসন্তকে, আমি স্প্রিংকে ভীষণ ভালোবাসি। তাহলে স্প্রিংকে যদি ভালোবাসিস তাহলে শুধু স্প্রিংকে নিয়ে তুই মনে করলি না স্যার ক্যালেন্ডারে আমি স্প্রিংকে ভালোবাসি, শুধু কি ক্যালেন্ডারে 2026 ক্যালেন্ডারে শুধু স্প্রিং থাকে, ইজ ইট পসিবল, ইজ দিস পসিবল, নো নো ওয়ে, কোনো মতে পসিবল নয়। তাহলে কি হবে, তুই ভালোবাসিস আর না বাসিস, তোকে এই হাড় কাঁপানি শীতকেও নিতে হবে, গ্রীষ্মের দাবদাহ গ্রীষ্মকেও নিতে হবে, আবার কালবৈশাখী ঝড়ওয়ালা কাকে নিতে হবে, বৃষ্টিকেও নিতে হবে। তাহলে সকলকে নিয়ে এবং ইনক্লুডিং স্প্রিংকে নিয়ে সব কিছু দিলে তৈরি হবে কতগুলো ওয়েদারের সমষ্টি, গেলে তৈরি হবে কি ইয়ার, তাই না। আর এই ইয়ারের ভিতরে যখন এই চক্রাকারে এই সাইক্লিক যে সময়টা চলবে তার ভিতরে ছোটখাটো কিছু পরিবর্তন আমাদের ঘটবে, আমাদের জীবনেও ঘটতে পারে কিংবা প্রকৃতির ভিতরেও ঘটতে পারে, সেটা হতে পারে বন্যা, সেটা হতে পারে পাহাড় পর্বত হিমস্খলন, যা কিছু হোয়াট এভার ইট মে বি, যা কিছু ঘটবে সব কিছু নিয়ে ওয়েদার ইনক্লুডিং অল সর্টস অফ থিংস, সব কিছু নিয়ে তৈরি হবে কি স্পেয়ার। স্পেয়ার মানে তাহলে কি হলো, একটা বলয়, গোলক। তাহলে এই গোলকটাকে এই স্পেয়ারটার সঙ্গে কার কম্পারিজন, এখানে মেটাফোর একটা আছে, এই স্পেয়ারকে তুলনা করা হয়েছে কার সঙ্গে, আর্থের সঙ্গে। যদি তোরা সাময়িক কিছুক্ষণের জন্য ঘড়ির ছবিটা এঁকেছিলাম, এটাকে তোরা ধরে নে এটা আর্থ, ঘড়ি ছিল এতক্ষণ, এবার ধরে নে এটা আর্থ, এটা হচ্ছে পৃথিবীর গোল সাইজের যেহেতু আছে পৃথিবীর। তাহলে কম্পারিজন ইজ মেড, কম্পারিজনটা তৈরি হয়েছে কার সঙ্গে, পৃথিবীর সঙ্গে তৈরি হয়েছে। তাহলে এই কম্পারিজনে কি বলছে, অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন। দেখ এই যে কম্পারিজন স্পেয়ারটা হলো, এখানে কি পর্বত নেই এর ভিতরে, এই গোলকের ভিতরে কি পর্বত নেই, আছে। এর ভিতরে কি বান নেই, আছে। এর ভিতরে কি অন্যান্য কোনো জিনিস নেই, নদী নালা খাল বিল জঙ্গল নেই, আছে। এর সঙ্গে কি টাইমের সম্পর্ক নেই, আছে। তাহলে এইগুলো সব কিছু নিয়ে তৈরি হচ্ছে কি একটা মহাবিশ্ব, একটা ইউনিভার্স,
ঠিক আছে, সেই জন্য বলছে অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। বছরও তৈরি হচ্ছে এবং সময় একটা স্পেয়ারও তৈরি করা হচ্ছে। দেখ, এই যে স্পেয়ারটা তৈরি হয়েছে, এখানে একটা কি বিন্দু, এটা একটা বিন্দু, এই যে বিন্দু, এই স্পেয়ারে কি রে, একটা স্পেয়ার তৈরি করা, স্পেয়ার একটা গোলক তৈরি করা হলো। এই গোলকটা গোল, এই গোলগুলোর পেছনে কি কি আছে, বিন্দু 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 কি কতগুলো ডট মিলে তৈরি হচ্ছে কি, হ্যাঁ, এই গোলকটা যে তৈরি হয়েছে কতগুলো কি ডট মিলে, তাই তো? তাহলে কতগুলো ডট মিলে কিন্তু কি হয়েছে, একটা গোলক তৈরি হয়েছে। আচ্ছা, যদি একটা ডট আমি মুছে দিই, একটা ডট থেকে আরেকটা ডট, আরেকটা ডট থেকে আরেকটা ডট, এইরকম ভাবে তো বিশ্বটা তৈরি হয়েছে। এবারে একটা ডট আমি মুছে দিলাম, তাহলে কি এই গোলকটা তৈরি হলো, এই মহাবিশ্বটা কি তৈরি হলো? বল, ভেবে দেখ, এই মহাবিশ্বটা কি তৈরি হবে? হবে না। কারণ এই জগতে প্রত্যেকেরই একটা ছোট্ট ডট হলেও একটা ডটের কিন্তু কন্ট্রিবিউশন আছে এই ডটের সঙ্গে এই ডটকে মিল করিয়ে কি স্পিয়ারটা তৈরি করা। আর এই ডটটাই হলো এমারসনের মধ্যে এই বান, মানে স্কুইরাল। এই ডটটা কে? এই ডটটাই হচ্ছে স্কুইরাল। ঠিক আছে, তাহলে বোঝা গেছে। তাহলে এখানে স্কুইরাল বোঝাতে চেয়েছে বন্ধু, ঠিক আছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট রিমেম্বার ওয়ান থিং, একটা জিনিস মনে রেখো, অল সর্টস অফ থিং অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্পেয়ার। তেমনি ভাবে কি লাগে, আমাকেও কিন্তু তোমার বিশালতা থাকার সঙ্গে সঙ্গেও, তোমার এই বিশাল রূপ থাকার পাশাপাশিও তোমাকে যেমন দরকার, আমি সেটা স্বীকার করছি, তার পাশাপাশি আমাকেও সহাবস্থান থাকার দরকার আছে, আমারও কন্ট্রিবিউশন থাকার দরকার, আমিও থাকতে পারি, আমার যেহেতু আমার একটা অস্তিত্ব আছে, হ্যাঁ, আই হ্যাভ অলসো অ্যান এক্সিস্টেন্স, গট ইট না? ওকে। অ্যান্ড আই থিঙ্ক, এবং তিনি আরও বলছেন, স্কুইরাল আরও এও বলছেন, অ্যান্ড আই থিঙ্ক, জানো বন্ধু, আমি মনে করি ইটস নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আমার জায়গাটা, এই যে জায়গাটা আমি আছি বর্তমান, এই যে পুচকে পণ্ডিত তুমি বলছো আমাকে, কি অ্যাকর্ডিং টু ইউ আই এম এ লিটল ফ্রেক, আমি হচ্ছে পুচকে পণ্ডিত। আর এই যে জায়গাটা কেন বলছো, কারণ আই এম নট অ্যাজ বিগ অ্যাজ ইউ, তোমার মতো এতটা বড় নয়, তো সেই জন্য তুমি আমাকে পুচকে বলছো। তো আই থিঙ্ক, আমার মনে হয় না, ইট নো ডিসগ্রেস, এটা কোনো লজ্জার কিছু নেই। আই এম নট অ্যাসেমড অফ বিং এ স্মল ক্রিয়েচার, আমি কিন্তু লজ্জিত নই, একটা ছোট্ট ক্রিয়েচার হওয়ার পক্ষে কিন্তু আমি লজ্জিত নই। তো আমি লজ্জিত নই আমার এই স্মল সাইজের জন্য, ঠিক আছে? তো তুমি যাই বলো না কেন, আমি কি করছি, টু অকুপাই মাই প্লেস, আমি স্যাটিসফাই, আই এম ওয়েল স্যাটিসফাই উইদিন মাই প্লেস, আমার যতটুকুন জায়গা আছে, উইথ মাই প্লেস, আমার যতটুকুন জায়গা আছে সেই প্লেসে আমি কিন্তু স্যাটিসফাই। তোরা পড়বি স্নেল কবিতায় পড়বি, যে স্নেল বলছে কি, সেখানেও বলছে যে স্নেল বলছে আই অ্যাম ওয়েল স্যাটিসফাইড উইথিন মাই সেল, আমার খোলসের মধ্যে আমি কিন্তু স্যাটিসফাই আছি। ঠিক তেমনিভাবে সেই একই কথা যেন এখানে পুনরাবৃত্ত হয়ে গেল, যে আমার এই যে ছোট সাইজ নিয়ে তুমি যেটা আমাকে উপহাস করছো, সেই সাইজের জন্য কিন্তু আমি বিন্দুমাত্র অনুতপ্ত নয়, অপমানিত নয়, লজ্জিত নয়। বরং আমি আর একটা কথা বলি, কি কথা বলছে, বলছে ইফ আই এম নট শো, সঙ্গে সঙ্গে এই বানের ভিতরে কিন্তু একটা কিন্তু যথেষ্ট মেন্টাল স্ট্রেংথটা এর প্রচুর, পজিটিভ আউটলুকটা এর প্রচুর আছে, একে বস করা যাবে না। হয়তো ছোটা প্যাকেট বড়া ধামাকা, ঠিক আছে, ছোটা প্যাকেট বড়া ধামাকা, কারণ এর ভিতরে কি আছে, এর ভিতরে কিন্তু সেই ক্ষমতাটা আছে, সেই শক্তি, সেই স্ট্রেংথটা আছে, যে ফাইট ব্যাক করার মতন সেই শক্তিটা আছে, ঠিক আছে, ফাইট ব্যাক করার মতো সেই শক্তিটা আছে। কি বলছে, যে হ্যাঁ বন্ধু, ঠিক আছে, ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, তোমার মতো আমি এতটা বড় না, ইফ আই অ্যাম, যদি আমি তোমার মতো, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো তো এতটা বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি তো আমার মতো এতটা ছোট নয়। তুমি বলছো না, তুমি বলছো যে তুমি আমাকে ছোট বলে উপহাস করছো, আমি মানছি,
ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি অনেক বড়। বাট রিমেম্বার ওয়ান থিং, ইউ আর নট, আই এম নট সো বিগ অ্যাজ ইউ, আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, তোমার মতো এতটা আমি বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, নর ইভেন হাফ সো স্প্রাই, আমার মতো তুমি এতটা ছোটটাও না, ছোটও নও, তেমনি আমার মতো এতটা, আমার মতো অর্ধেক চঞ্চলও না। আমি যে চনমনে আছি, আমি যে চটফটে যে টাইপে ছুটে বেড়াই, আমি লাফিয়ে বেড়াই, আমি এখানে সেখানে ছুটে বেড়াই, দাপিয়ে বেড়াই, আমি চঞ্চল, আমি উদ্দাম, ঠিক আছে? কিন্তু তুমি কি স্থির হয়ে বসে থাকো, তুমি চুপ, তুমি হ্যাঁ হয়ে চেয়ে থাকো, কিছু বলতে, আমি ইচ্ছা করলে এখান থেকে আসবো, তোমার নাকে সুড়সুড়ি দিয়ে পালিয়ে যাবো, তুমি কিছু বলতে পারবে না, তুমি দাঁড়িয়ে থাকবে শুধু, তুমি হাতও ছড়াতে পারো না, পাও ছড়াতে পারো না, ঘুরতেও পারো না, কিছু করতে পারো না। আমি ইচ্ছা করে তোমার বুকে এখানে এখানে ওখানে এখানে সব জায়গায় কি, সব গাছে গাছে আমি, গাছে গাছে আমি কি করতে পারি, গাছে গাছে আমি লাফাতে পারি, ঠিক আছে? আমি লাফিয়ে লাফিয়ে এখানে সেখানে লাফিয়ে লাফিয়ে তোমার চারিদিকে দৌড়াবো, তুমি আমাকে টাচ করতে পারবে না, ধরতে পারবে না, কারণ আমার ভিতরে কি লাইভলিনেস আছে, আমার ভিতরে সজীবতা আছে, আমার ভিতরে ভাইটালিটি আছে, প্রাণ শক্তি আছে। কিন্তু তোমার মধ্যে নেই, তুমি তো স্ট্যাটিক, চুপচাপ একটা জায়গায় প্রকাণ্ড একটা জাম্বুমান হয়ে বসে আছো, যে জাম্বুমানের ভিতরে কোনো প্রাণ নেই, তাই না? তাহলে কিসের এত অহংকার হে, তাহলে কিসের এত অহংকার? যদিও এটা বলেনি, আমাদের বোঝাতে চেয়েছেন কিসের এত অহংকার। হ্যাঁ, তুমি আমার থেকে বড় হতে পারো, তুমি সাইজে অনেক বড় হতে পারো, তুমি তেমনি আমার সাইজে তো তুমি নিজেকে কি ছোট করতে পারবে না। ইউ ডোন্ট হ্যাভ এনাফ স্ট্রেংথ অর ক্যাপাবিলিটি টু রিডিউস ইউর সাইজ, ঠিক আছে? তো আমি যেমন কোনো তোমাকে নিয়ে উপহাস করছি না, তাহলে তুমি আমাকে নিয়ে কেন করছো? ক্লিয়ার, পরিষ্কার না? ওকে, I will not deny you make a very pretty squirrel track. I will not deny you make a very pretty squirrel track. আমি তো অস্বীকার করি না বন্ধু, বন্ধু তুমি আমাকে যতবারও উপহাস করো, আমি কিন্তু অস্বীকার করি না, তুমি আমার জন্য কি এটা সুন্দর স্কুইরাল কাঠবিড়ালিদের চলাফেরা যে ট্র্যাক, পথ তুমি তৈরি করে দাও। কিভাবে সেটা ব্যাপারটা দেখ, পর্বতের পাদদেশে বল, গায়ে বল, অনেক গাছগাছড়া জন্মায়, তাই তো জন্মায়। তাহলে একটা বানের পক্ষে কি এ গাছ সে গাছ বা পর্বতে কখনো কখনো গাছে গাছে লম্পঝম্প করে সে কিন্তু তার রাজত্বে সে মালিক হয়ে যায়, সে কিন্তু অনায়াসে কি সব জায়গায় কি ছুটে বেড়ায়। আচ্ছা, যদি গাছ টাছ কিছু না থাকতো, তাকে থাকতে ভালো লাগতো? সম্ভব না। তাহলে পাহাড়ের গায়ে যে সমস্ত গাছপালা আরো আছে, সেগুলোকে সঙ্গী করে কিন্তু কাঠবিড়ালি দাপিয়ে বেড়ায়, চনমনে হয়ে, হ্যাঁ, সে কিন্তু দাপিয়ে বেড়ায়। তাহলে কি, আর এই যে দাপিয়ে বেড়ানোর পেছনে কার অবদান আছে? মাউন্টেনের অবদান আছে, কারণ মাউন্টেনের উপরেই কে আছে? জঙ্গল বয়ে বেড়ায়, জঙ্গল আছে। তাহলে এক্ষেত্রে স্কুইরাল বলছে, আমি সেটা অস্বীকার করব না বন্ধু, ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, তুমি খুব সুন্দর কি রাস্তা বানাও আমার জন্য, আমার জন্য খুব সুন্দর রাস্তা বানাও, আমি এটা অস্বীকার করব না। গট ইট? ওকে, অ্যান্ড ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস ডিফার, মেধা বন্ধু, এই মেধা হচ্ছে আলাদা হতে পারে, ডাইভার্সিফিকেশন থাকতে পারে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডাইভার্সিফিকেশন ইজ আওয়ার স্ট্রেংথ। তোমার ট্যালেন্ট হচ্ছে কি, তুমি অনেক প্রকাণ্ড, তুমি সাইজে অনেক বড়, হ্যাঁ, ইউ ক্যান, আমরা দেখতে পাবো, ইউ ক্যান ক্যারি দ্য ফরেস্ট অন ইউর ব্যাক, তোমার পিঠে তুমি একটা পুরো আস্ত জঙ্গলকে নিয়ে যেতে পারো। কিন্তু আমার যেটা গুণ, আমি হয়তো একটা ছোট বাদামকেও ফাটাতে পারি, আমরা দেখব। তাহলে ট্যালেন্ট ডিফার্স, তোমার ট্যালেন্ট আমার ট্যালেন্টস এগুলো ডিফার, ঠিক আছে? কিন্তু কিন্তু সবচেয়ে বড় কথা কি, তার জন্য কিন্তু কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ প্রত্যেকটা জিনিস অল ইজ ওয়েল, অল ইজ, আমরা সেই থ্রি ইডিয়টসের আমির খানের মতো, হ্যাঁ, সব জিনিসগুলোকে কেমনভাবে নিতে বলেছে, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে? অ্যান্ড ওয়াইজলি পুট, ওয়াইজলি পুট, শুধুমাত্র এমনি পুট করা হয়নি, রাখা হয়নি, ওয়াইজলি পুট, ওয়াইজলি পুট বাই হোম, কার দ্বারা রাখা হয়েছে? বাই দ্য হেভেনলি গড। তার ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, ফেরেশতা বলো, ঈশ্বর বলো, ঠিক আছে? তো তাদের দ্বারা
সব কিছু একদম ক্যালকুলেটেড ওয়েতে রাখা হয়েছে সব কিছু বন্ধু। সেই জন্য বলছে কি অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। দেখো তো এই যে ঘড়িটা ছিল, এই ঘড়িতে 12টার ঘরে কাকে রাখা হয়েছে? 12টাকে রাখা হয়েছে। তাহলে তো এরকম হলে তো 3টা বলবে না আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমি 12টার ঘরে যাই, 12টা বলবে আমি 3টার ঘরে যাই। তাহলে তো সব কিছু ম্যাচ হয়ে যাবে, জগতে বিশৃঙ্খলা অরাজকতা তৈরি হয়ে যাবে। তাহলে সব কিছু যা কিছু হচ্ছে, যা কিছু করা হচ্ছে, তোমার এই যে বড় সাইজের প্রকাণ্ডতা, আমার যে এই যে পুচকে সাইজ, এর পেছনে কিন্তু কি সব কিছু একটা বিজ্ঞ মস্তিষ্কের দ্বারা ক্যালকুলেটেড ওয়েতে স্থাপন করা হয়েছে। সব কিছু এভরিথিং ইজ প্লেসড ওয়াইজলি। গট ইট? বোঝা গেছে? ঠিক আছে। তার সঙ্গে এই যুক্তিও স্কুইরাল দিচ্ছে, ইফ আই ক্যান নট, যে কথা একটু আগে বলছিলাম, ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। জানো বন্ধু, হয়তো আমি আমার এই পিঠে আমি কি করতে পারি না, ফরেস্টটাকে বয়ে নিয়ে যেতে পারি না। এই জন্য আমি বড় দুঃখিত নয়, আমি পারি না। আমার ভিতরে সেই ক্ষমতা, সেই স্ট্রেংথ বা সেই জাইগান্টিক ফিগার আমার মধ্যে নেই, সেই রকম একটা হিরোইজম আমার মধ্যে নেই, যার দৌলতে আমি পারি না। এবং আমি তার জন্য কি, আই এম নট সরি ফর দ্যাট, তার জন্য আমি কিন্তু দুঃখিত নয়। কিন্তু আমার ভিতরে একটা ক্ষমতা আছে, একটা পজিটিভ দিক আছে, কি বলতো, যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমার পেছনে যদিও আমি জঙ্গল বইতে পারি না, নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। কিন্তু বন্ধু তুমি কি পারো এটা বাদাম, ছোট ছোট বাদাম, এই যে দেখো পড়ে আছে হয়তো গাছের তলায়, ছোট বাদাম তুমি ভাঙতে পারো? আমি কিন্তু ফাটিয়ে দিতে পারি। তোমার এত বড় সাইজ, যেখানে তুমি নিজেকে অহংকার করে আমাকে মানুষ বলে মনে করছো না, পুচকে নীতিবাগীশ বলে, পুচকে পণ্ডিত বলে আমাকে সম্বোধন করছো, কিন্তু কেন এত অহংকার? তুমি তো একটা ছোট বাদামও তোমার ভাঙার মতো ক্ষমতা নেই। কিন্তু আমি দেখো, আমি র্যান্ডামলি বাদাম ভেঙে খেয়ে নিতে পারি। তাহলে এখানে যে কবি তাহলে এই জিনিসটা কি করেছে, আমাদের ভিতরে একটা সোশ্যাল মেসেজ দিতে চেয়েছে। এখানে থিম যদি বলা যেতে পারে, কি থিম কবি দেখিয়েছেন বলতো? এখানে দেখিয়েছেন যে ম্যাক্রোকজম ভার্সাস মাইক্রোকজম। মানে এটা প্রফেশনাল টাচে যদি বলা হয় একটু কঠিন হয়ে গেল, মোদ্দা সোজা সাপটা কথায় কি, বিগ ভার্সাস স্মল। ঠিক আছে, এই জিনিসটাকে দেখানো হয়েছে যে ম্যাক্রো মানে বড়, বিশালতা বনাম ক্ষুদ্রতা, এই দুটোর ভারসাম্যকে নিয়ে কিন্তু জগৎটা তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জগৎটাকে কিন্তু দেখানো হয়েছে। একদিকে বিশালতা কার? পর্বতের। আর একটা মাইক্রোকজম মানে স্মল, ক্ষুদ্রতা কার? বানের ভিতরে। তো পার্থক্য কি? তাহলে দুজনের ট্যালেন্ট ডিফারেন্ট আছে, কিন্তু তারপরেও আমরা কিন্তু তারা দুজনে এই পৃথিবীতে বসবাস করছে, আর্গুমেন্ট হয়তো হচ্ছে, কিন্তু তারপরেও এই পৃথিবীতে তারা বসবাস করছে। দে এক্সিস্টেড পিসফুলি না হতে পারে, বাট দে এক্সিস্ট, তারা এই পৃথিবীতে বসবাস করছে, আর কিছু না কিছু কন্ট্রিবিউট করছে জন্য এই পৃথিবীর এই যে বলছে, এই যে একটা স্পেয়ার, এই যে এত বড় একটা জ্যামিতি তৈরি হয়েছে, যে জ্যামিতি দেখো, এই যে একটা স্পেয়ার, একটা জ্যামিতি তৈরি হয়েছে, এই জ্যামিতিটা কিন্তু তৈরি হতো না যদি তারা বসবাস না করতো, যদি একটা এই স্কুইরাল যার একটা সাইজ বিন্দুর মতো, এই বিন্দুটাই যদি না থাকতো, তাহলে কিন্তু এই এত বড় জ্যামিতিটাও তৈরি হতো না, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটা বিন্দুরও কতটুকুন দাম আছে, একটা স্কুইরালেরও কতটুকুন দাম আছে। এই তাহলে কবিতা থেকে আমরা ফাইনাল টেক ওয়েটা কি পেলাম? এরকম ভাবে দেখ, আমাদের যে মনুষ্য জীবন, ঠিক আছে, হয়তো কবি এখানে বলেছেন, দেখ ওই ইয়ারকে নিয়ে বলেছে, স্পেয়ারকে নিয়ে বলেছেন, তেমনি ভাবে আমাদের এই যদি মনুষ্য জীবনটাকে দেখানো হয়, মনুষ্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কমপ্লিটনেস, একটা এই জ্যামিতি তো তখনই আসবে যখন কোনো মানুষ এক্সপিরিয়েন্স করবে দুঃখ, সুখ, বিপদ, বিরহ, যন্ত্রণা, এই সমস্ত জিনিস, ইমোশানগুলোকে এক্সপিরিয়েন্স করবে, তবেই তো জীবনের স্বাদ সে বুঝতে পারবে।
একজন শুধুমাত্র এমন একটা ভাবতো, এমন একটা পৃথিবীর হলো যে পৃথিবীতে কি আছে, যে পৃথিবীতে শুধু বস্তু আছে, কিন্তু সেখানে কোনো প্রাণ নেই, সেখানে কোনো প্রাণ নেই, গতিশীলতা নেই, গতিময়তা নেই, ছন্দ নেই, তাহলে সেই পৃথিবীর ভালো লাগবে? সে পৃথিবীর ভালো লাগবে? কিংবা যেখানে একটা শুধু টাইম আছে, কোনো কোনো ওয়েদার আছে, কিন্তু সে পৃথিবীতে কোনো বস্তু নেই, কোনো ইনঅ্যানিমেট অবজেক্টস নেই, কোনো ছোট ছোট স্মল প্রাণী নেই, কোনো হিউম্যান বিইং নেই, এটা শুধু টাইম আছে, বসন্ত, ভাবতো শুধু বসন্ত আছে, বসন্তকে উপভোগ করার মতো কোনো আমরা কেউ নেই, কোকিল নেই সেখানে, কোনো বসন্তকে উপভোগ করার মতো কোকিল নেই, মনুষ্য নেই, প্রেমিক প্রেমিকা নেই, ঠিক আছে? তাহলে সে কিসের বসন্ত? হ্যাঁ, তাহলে এমন পৃথিবী, তাহলে পৃথিবীতে থাকতে গেলে বস্তুরও অল সর্টস অফ থিংও দরকার, টাইমও দরকার। এই সময় মনুষ্য জীবনকে থাকতে হলে সময়কে আর কি স্থানকে একসঙ্গে নিয়ে বাঁচতে হবে, থাকতে হবে। এটাই হচ্ছে ফাইনাল টেকওয়েজ অফ দ্য পোয়েম, যেখানে কিসের জয়গান করেছে, ব্যালেন্স অফ লাইফকে দেখানো হয়েছে কি তোমার ডাইভার্সিটি স্ট্রেংথ, বৈচিত্র্যতা হচ্ছে আমাদের শক্তি, বৈচিত্র্যতা আছে জন্য আমরা কিন্তু এত কিন্তু টেস্টগুলো অনুভব করতে পারছি। যেখানে দেখানো হয়েছে হোলনেস ইজ ইউনিটি, হোলনেস কমপ্লিট হোলনেস হচ্ছে কি ইউনিটি। ইউনিটি থাকতো না যদি না আমি 10টাকে যদি আমি ডিলিট করে দিতাম, তাহলে 100 কমপ্লিট হতো না। ইউনিটি থাকতো না যদি একটা আমি বিন্দু আমি সরিয়ে দিতাম, তাহলে কিন্তু একটা ইউনিটি থাকতো না, ছন্ন ছাড়া হয়ে বিখরে যেত, তাই না? তাহলে এইটুকুন কিন্তু আমরা এখান থেকে পেলাম। এখান থেকে তোমরা কোশ্চেন যদি চাও আমাকে কমেন্টে জানাতে পারো যে স্যার গ্রামাটিক্যাল পোর্শনগুলো এখান থেকে এত লম্বা ভিডিও হয়ে যাচ্ছে, তো গ্রামাটিক্যাল পোর্শনগুলো অ্যানালাইজ করার জন্য তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমার কমিউনিটিতে তোমরা কমেন্ট করতে পারো, সাবস্ক্রাইব করে কমেন্ট করতে পারো। আর আমার এ পর্যন্ত ভিডিও অবশ্যই যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসা একটু চাইবো। ভালোবাসা মানে কি, লাইক করবে, সাবস্ক্রাইব বাটনটা হিট করতে কিন্তু ভুলো না। আমি তোমাদের একটা স্ট্যাটিস্টিক দেখাচ্ছি, তোমরা আমার ভিডিও অনেকে দেখছো, কিন্তু কি হচ্ছে বলতো, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, হয়তো এড়িয়ে চলে যাচ্ছ, কিন্তু দেখছো। তো তোমরা আমার এই এফার্টটা, যথেষ্ট কষ্ট হয়, এই এফার্টটাকে একটু ভালোবাসা দিও, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এই পর্যন্ত, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। জয় হিন্দ।